আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৮ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু দেখি আমাদের ৮ নম্বর সৃজনশীল প্রশ্ন কি বলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামের একটি ব্যবসায় শুরু করেন। তার প্রতিষ্ঠানের লেনদেনগুলো সংগঠিত হয়। তার প্রতিষ্ঠানে আসলে কি কি লেনদেন সংগঠিত হয় দেখো। জানুয়ারি মাসের ১ তারিখে বলেছে যে জনাব জহির ৫ লক্ষ টাকা ও ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন। তারপরে ১৬ তারিখে বলেছে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য ৬৫,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। ২১ তারিখে বলা আছে গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন। ২৬ তারিখে বলা আছে ওয়ার্কশপের ভাড়া প্রদান ২১,০০০ টাকা। ২৮ তারিখে বলা আছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন কত টাকা? বেতন প্রদান করেন হচ্ছে ২৫,০০০ টাকা। এবং ৩০ তারিখে বলেছে মালিকের গাড়ি মেরামত করেন ১৫,০০০ টাকা, তাই না? আচ্ছা, ক নম্বর প্রশ্নে আমাকে কি বলেছে দেখো। ক নম্বর প্রশ্নে বলেছে জহির ওয়ার্কশপের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া খেয়াল করো, জহির ওয়ার্কশপের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। ভালো কথা, আমরা প্রারম্ভিক মূলধন বের করব। আমরা কি জানি ভাইয়া, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের প্রথম দিন বা বছরের শুরুর দিন। প্রারম্ভিক মানে কি? বছরের প্রথম দিন অথবা বছরের শুরুর দিন। আর মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে। মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে যা কিছু দিয়েছে। তার মানে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায়ে বছরের শুরুতে যা কিছু দিছে তাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মূলধন। মালিক সাধারণত বছরের শুরুতে বা হিসাবকালের শুরুতে আমাদের ব্যবসায়ে যা কিছু দিছিল ওইটার সমষ্টি বা ওইটার যোগফলকে আমরা কি বলি? প্রারম্ভিক মূলধন বলি, তাই না? তাইলে এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, বছরের ১ তারিখে জহির কি করছে? ৫ লক্ষ টাকা নগদ এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র দিছে। ৫ লক্ষ টাকা নগদ দিছে এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র দিছে। ৫ লক্ষ যোগ ৫০,০০০ যোগ করলে আসবে হচ্ছে ৫,৫০,০০০ এবং এই ৫,৫০,০০০ টাকা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধন। এই ৫,৫০,০০০ টাকা কি আমার জন্য প্রারম্ভিক মূলধন। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে প্রারম্ভিক মূলধন কাকে বলে এই জিনিসটা কি বুঝাইতে পারছি কি পারি নাই আমাকে একটু বলিও ভাইয়া। প্রারম্ভিক মূলধন কাকে বলে আমার মতে এই জিনিসটা তোমাদের সবাইকে বুঝাইতে পারছি। ওকে, এরপর আমরা যাব হচ্ছে খ নম্বরে। জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় ও ব্যয়ের পরিমাণ অর্থাৎ খরচের পরিমাণ নির্ণয় করো। জাস্ট আমার আয় কত টাকা হইছে, আমার ব্যয় কত টাকা হইছে, আমি শুধু এটার পরিমাণ বের করব, আর কোনো কিছু না। আমার আয়ের পরিমাণ কত, আমার ব্যয়ের পরিমাণ কত, শুধুমাত্র আমি এই জিনিসটা বের করব, আর কোনো কিছু আমাকে বের করতে হবে না। আচ্ছা, তাহলে দেখো একটু ক নাম্বারটা একটু তোমাদেরকে দেখায় রাখি। ক নাম্বারের উত্তরটা এই যে দেখো, ক নাম্বারের উত্তর ভাইয়া একটু খেয়াল করে দেখো। ক নাম্বারের উত্তর কত টাকা? ৫,৫০,০০০ টাকা। ঠিক আছে, ওকে। তাহলে খ নাম্বারটা আমরা চলে যাব। আমাদেরকে বলছে আয় ও ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে, তাই না? আচ্ছা, জানুয়ারির ১ তারিখে জনাব জহির ৫ লক্ষ টাকা ও ৫০,০০০ টাকার আসবাবপত্র ব্যবসায়ে বিনিয়োগ করেন। ভালো কথা, ব্যবসায়ে এটা বিনিয়োগ করছে, এটা তার জন্য একটা মূলধন। এটা তার জন্য কি একটা মূলধন। এটা কিন্তু আয়ের মধ্যেও পড়তেছে না, এটা কিন্তু ব্যয়ের মধ্যেও পড়তেছে না, তাই না? আচ্ছা, ১৬ তারিখে বলেছে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য ৬৫,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। এটা একটা সম্পদ, এটা আমার প্রতিষ্ঠানের আয়ের মধ্যেও আসবে না, এটা আমার প্রতিষ্ঠানের ব্যয়ের মধ্যেও আসবে না। ২১ তারিখে দেখো কি বলা আছে গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন। আমাকে এখানে পরিষ্কার বলে দিছে আয় করেন। আমাকে কি এখানে পরিষ্কার বলে দিছেন কি করে ভাইয়া? আয় করে। তাহলে আমি এটা নিঃসন্দেহে বলতে পারতেছি এটা আমার জন্য একটা আয়। নিঃসন্দেহে আমি এটা বলতে পারতেছি যে এটা আমার জন্য একটা আয়। এছাড়াও দেখো, যেহেতু জনাব জহিরের প্রতিষ্ঠানটা একটা গাড়ি রিপেয়ারিং এর শপ, মানে আমরা গাড়ির ওয়ার্কশপ যেটাকে বলি, মানে যেখানে গাড়িগুলো মেরামত করে,
তাহলে ভাইয়া নর্মালি একটা মুদির দোকানদার, তার জন্য আলু, পেঁয়াজ, চাল, ডিম, দুধ এগুলো বিক্রি করা তার জন্য একটা আয়, তাই না? তো একটা গাড়ির মানে রিপেয়ারিং এর ব্যবসায়ে যিনি গাড়ি মেরামত করে দিবেন, এটাই তো তার আয়, তাই না? তিনি বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পক্ষের গাড়িগুলোকে মেরামত করে দিবেন, এটাই তো তার জন্য আয়, তাই না? এটাই তার আয়ের অনেক বড় একটা উৎস। তাহলে ভাইয়া এটা তার জন্য একটা আয়। ওয়ার্কশপের ভাড়া প্রদান কত টাকা? 21,000 টাকা। এইটা আমার জন্য একটা ব্যয়। ভাইয়া ওয়ার্কশপের ভাড়া প্রদান 21,000 টাকা, এটা আমার জন্য একটা ব্যয়, কারণ আমার কারখানাটা বা আমার অফিসটা বা আমার ওয়ার্কশপটা যেই জায়গাটায় আছে, ওই জায়গার যে একটা রেন্ট আমাকে দিতে হবে, ওই ভাড়াটা তো আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, তাই না? তাহলে এটাকে আমি ব্যয় হিসাবে বিবেচনা করতে পারবো। এরপর দেখো প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন প্রদান, বেতন দিছি ভাইয়া, বেতন এটাও কিন্তু আমার জন্য একটা ব্যয়। ভাইয়া বেতন এটাও কিন্তু আমার জন্য একটা ব্যয়। কথা কি বুঝাইতে পারছি? বেতন এটাও কিন্তু কি আমার জন্য একটা ব্যয়, তাই না? মানে বেতন যে ব্যয়, এটা আসলে খুব একটা ব্যাখ্যা করার তো দরকার নেই, তাই না? মানে আমার প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরকে আমার মাস শেষে একটা সম্মানী দিতে হচ্ছে, এবং তাদের ওই সম্মানীটাই হচ্ছে আমার জন্য একটা ব্যয়, তাই না? ওটাকে আমরা বেতন বলি, তো ওইটা একটা ব্যয়। 30 তারিখের লেনদেনটা একটু খেয়াল করো ভাইয়া। বলছে মালিকের গাড়ি মেরামত কত টাকা? মালিকের গাড়ি মেরামত হচ্ছে 15,000 টাকা। এটা আমার জন্য একটা আয়, আবার এটা আমার জন্য একটা উত্তোলন। এটা আমার জন্য একটা আয়, আবার একই সাথে এটা আমার জন্য একটা উত্তোলন। তার কারণটা কি দেখো, একটু খেয়াল করো। আমি জানি বাকি তিনটা বুঝবা, শুধুমাত্র এই 30 তারিখের লেনদেনটা একটু ঝামেলা হইতে পারে, নর্মালি বুঝো। আমরা এতদিন করে আসছি হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের হিসাবগুলা। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মালিক যদি পণ্যদ্রব্য নিয়ে যাইতো, আমরা বলতাম উত্তোলন বাড়ছে, আর মালিক যে পণ্য নিয়ে গেছে এই জন্য ব্যয়ের পরিমাণটা কমে গেছে। ব্যয়ের পরিমাণটা কমে গেছে তার কারণ আমি পণ্য কিনে নিয়ে আসছিলাম, আমি পণ্যটা কিনে নিয়ে আসছিলাম, এই জন্য ব্যয়ের পরিমাণটা কমে গেছিল। মালিক কি এই জায়গাতে কোনো পণ্যদ্রব্য নিচ্ছে? ভাইয়া খেয়াল করো, 30 তারিখে মালিক আমার ব্যবসায় থেকে কি কোনো ধরনের পণ্যদ্রব্য নিয়ে যাচ্ছে? মালিক কিন্তু আমার এই জায়গা থেকে কোনো ধরনের কোনো পণ্যদ্রব্য নিয়ে যাচ্ছে না। আমার এই জায়গা থেকে মালিক কোনো পণ্যদ্রব্য নিয়ে যাচ্ছে না। তাহলে মালিক কি নিচ্ছে? ভাইয়া মালিক তাহলে কি নিয়ে যাচ্ছে? মালিক নিয়ে যাচ্ছে সেবা আয়। ভাইয়া মালিক কি নিয়ে যাচ্ছে? মালিক নিয়ে যাচ্ছে সেবা আয়। তো সেবাটুকু আমার প্রতিষ্ঠানের জন্য আয়, সেবা তো আমি প্রদান করছি, তাহলে সেবা নামে আয়ের পরিমাণটা বাড়ছে। এখন সেবার বিনিময়ে আমি কি নগদ টাকা পাইছি? না, এখানে যেহেতু মালিক নিছে, মালিক তো আমাকে নগদ টাকা দিবে না, এই জন্য এটাকে তখন আমি উত্তোলন হিসাবে লিখে দিব। বাট এটা কিন্তু আয় হিসাবে সংগঠিত হয়েছে, এই জন্য এটাকে আমরা আয় বলবো। তাহলে আমাকে যদি বলছে আয় ও ব্যয়ের পরিমাণ, তাহলে আয় হচ্ছে এখানে 80,000 টাকা আর 15,000 টাকা। তাহলে আমার মোট আয় হবে হচ্ছে, মোট আয় কত? 80 আর 15, 1 2 3 4, 80,000 আর 15,000 যোগ করলে কত? যোগ করলে হচ্ছে 95,000 টাকা। আচ্ছা, মোট ব্যয় কত হবে ভাইয়া? মোট ব্যয় হবে হচ্ছে 21,000 আর হচ্ছে 25,000। 21,000 আর 25,000 যোগ করলে কত হয়? 25,000 যোগ 21,000 যোগ করলে 46,000। এই মোট ব্যয় কত হবে? মোট ব্যয় 25,000 আর হচ্ছে 21,000 যোগ করলে কত? 46,000 টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বইলো। আর তোমাকে একটু উত্তরটা আমি দেখায় দেই। এই যে দেখো, এই যে দেখো, আমার মোট আয়ের পরিমাণ কত টাকা? 95,000 টাকা। মোট ব্যয়ের পরিমাণ কত? 46,000 টাকা। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? কোনো অসুবিধা আছে? খ নাম্বারটাও তাহলে আমরা বুঝলাম। গ নাম্বার আমাকে বলছে যে 1/16, দাঁড়াও একটু বড় করে দিয়ে নিই। দেখো ভাই, গ নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলেছে 1, 16, 28 এবং 30 তারিখের সংগঠিত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। সোজা কথা হচ্ছে আমাকে একটা বিবরণী ছক করতে হবে। ভাই আমাকে কি করতে হবে? একটা ওই যে বড় বক্স করা একটা ছক করতে হবে, তাই না?
তো বড় বক্স করা ছকটা করার জন্য আমার কি করা দরকার, আমার যে হিসাবের বিভিন্ন পক্ষগুলো আছে ওই পক্ষগুলোকে আমার আগে একটু আইডেন্টিফাই করা দরকার। আমার হিসাবের যে পক্ষগুলো আছে ওই পক্ষগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ভালো কথা, আমি আইডেন্টিফাই করব। সবার প্রথমে আমরা 1 তারিখে আসি। মালিক কি করছে, 5 লক্ষ টাকা নগদ দিছে, 50,000 টাকার আসবাবপত্র দিছে। মালিক 5 লক্ষ টাকা নগদ দিছে, 5,000 টাকার আসবাবপত্র 50,000 টাকার আসবাবপত্র দিছে, তাই না? তাইলে মালিক যখন ব্যবসায়ে নগদ টাকা দিল, ভাইয়া খেয়াল করো, মালিক সে যখন আমার ব্যবসায়ে নগদ টাকা দিল তখন কিন্তু আমার ব্যবসায়ে নগদ টাকা বাড়ছে, তখন কিন্তু আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। ভালো কথা, নগদ টাকা বাড়ছে। আমরা সবাই জানি, আমরা বিগত 7টা সৃজনশীল করছি, ওই 7টা সৃজনশীলের আলোকে আমরা বলতে পারি যে নগদ টাকা আমার জন্য একটা সম্পদ। নগদ টাকা আমার জন্য একটা সম্পদ। আমি যেহেতু নগদ টাকার পরিমাণ আমার ব্যবসায়ে বাড়ছে, নগদ টাকা বাড়ার ফলে আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে আমি সম্পত্তি বৃদ্ধি করলাম। মালিক কি কিনছে ভাইয়া, মালিক আসবাবপত্র কিনছে, তার মানে আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণও বৃদ্ধি পাইছে। আসবাবপত্রের পরিমাণও কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আসবাবপত্র একটা সম্পদ, তাহলে আমার সম্পত্তিও বাড়বে। আসবাবপত্র যে একটা সম্পদ এটা আমাকে মনে রাখা লাগবে, এটা আমাকে মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আমরা যখন মানে তোমরা যখন বইটা হাতে পাবা দেখবা যে একদম বইয়ের শুরুতে একটা আলাদা একটা সেগমেন্ট আছে যে হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদান সমূহ। তো ওই উপাদান সমূহের মধ্যে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে রাখছি কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়। ওইটা একটু তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলে তুমি এই জিনিসটা পারবে। তাহলে আমার ব্যবসায় আসবাবপত্র বাড়ছে, আসবাবপত্র বাড়লে আমার সম্পত্তি বাড়ে, আমি লিখে দিলাম এ বৃদ্ধি। ভালো কথা। এখন এই যে নগদ 5 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র, এই জিনিসগুলো আমাকে কে দিছে ভাইয়া? নগদ 5 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র, এই জিনিসগুলো আমাকে কে দিছে? এই জিনিসগুলো আমাকে মালিক দিছে। মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় তাহলে সেটাকে আমরা বলি মূলধন। এবং মালিক যেহেতু এই জিনিসগুলো দিছে, মালিকের এই জিনিসগুলো দেওয়ার ফলে আমার ব্যবসায়ে মালিকের মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায়ে মালিকের মূলধনের পরিমাণ বৃদ্ধি পাইছে। এবং আমরা সবাই জানি মূলধনের পরিমাণ বাড়লে আমার মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে আমি এখানে বলতে পারি ও ই বৃদ্ধি। মূলধনের পরিমাণ বাড়লে আমার মালিকানা সত্ত্ব বাড়ে। আমরা সবাই শিখছি এইটা যে যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে আমি মালিকানা সত্ত্বের পরিমাণকে বাড়ায় দিব। কথা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে 1 তারিখের লেনদেনের প্রভাবটা আমরা করতে পারবো। কি প্রভাব ফেলবো ভাইয়া? আমরা সবার প্রথমে নগদ টাকা বাড়াবো 5 লক্ষ, আমরা আসবাবপত্র বাড়াবো 50,000, আমরা মালিকানা সত্ত্ব বাড়াবো 2টা যোগ করে 5,50,000 টাকা। ফাইন, এইটুকু আমরা বুঝলাম। এরপরে 16 তারিখে বলছে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। 16 তারিখে ভাইয়া, 16 তারিখে কি করছে ভাইয়া? প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনছে। ভাইয়া, যন্ত্রপাতি কেনার ফলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। যন্ত্রপাতি কেনার ফলে আমার ব্যবসায়ে যন্ত্রপাতি নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। তার মানে আমরা যাকে বলতে পারি যন্ত্রপাতি বাড়ছে, তাই তো? যন্ত্রপাতি বৃদ্ধি। হ্যাঁ, যন্ত্রপাতি কি একটা সম্পদ না? তাহলে যন্ত্রপাতি বাড়ছে মানে কি আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণও বাড়ছে। যন্ত্রপাতি বাড়ছে মানে কি আমার ব্যবসায়ে সম্পদের পরিমাণও বৃদ্ধি পাইছে। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? আচ্ছা, এই যন্ত্রপাতিটা আমি কিনছি কিভাবে? এই যন্ত্রপাতিটা আমি কিনছি কি দিয়ে কিনছি? নগদ টাকা দিয়ে কিনছি। পরিষ্কার বলা আছে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। 65,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। তার মানে এই যন্ত্রপাতি কিনতে গিয়ে আমার ব্যবসায় থেকে 65,000 টাকা নগদ চলে গেছে। নগদ 65,000 টাকা চলে গেছে আমার প্রতিষ্ঠান থেকে এই যন্ত্রপাতিটা কেনার জন্য। তাহলে ভাইয়া আমি এখানে বলতে পারি যে আমার ব্যবসায়ে কি কমছে? আমার ব্যবসায়ে নগদ টাকাও কমে গেছে। তাহলে আমি বলতে পারি নগদ হ্রাস।
নগদ হ্রাস পাইছে মানে কি, নগদ টাকা একটা সম্পদ, তাহলে আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণও হ্রাস পাইছে, আমার ব্যবসায়ে সম্পদের পরিমাণও হ্রাস পাইছে। তাহলে ভাই আমি 16 তারিখের লেনদেনের প্রভাবে বলতে পারি যে আমার ব্যবসায়ে যন্ত্রপাতির পরিমাণ বাড়ছে, মানে যন্ত্রপাতি নামে সম্পদ বাড়ছে, এ বৃদ্ধি করব। আমার ব্যবসায় নগদ টাকা কমছে, মানে এ হ্রাস পাইছে, এ হ্রাস পাইছে। কথাটা কি বুঝে আসছে কি আসে না আমাকে একটু বইল। এরপরে আমরা চলে যাব হচ্ছে 28 তারিখ, বলা আছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান 25,000 টাকা। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান কত টাকা? 25,000 টাকা। ওকে, ভালো কথা। তাহলে আমরা আসি 28 তারিখে কর্মচারীর বেতন প্রদান করছি। ভাইয়া এই জায়গা থেকে তুমি দেখো, আমি কর্মচারীর বেতন প্রদান করছি, এই জায়গায় আমি আর কিছু বুঝি আর না বুঝি, আমি কি এইটুকু বুঝতে পারতেছি যে আমি বেতন দেওয়ার ফলে আমার ব্যবসায়ে বেতন নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আমি শ্রমিকের বেতন দিছি, এই বেতন দেওয়ার ফলে আমার ব্যবসায়ে বেতন নামের যে ব্যয় আছে, এই ব্যয়ের পরিমাণটা কি হয়েছে? এই ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। এবং ব্যয় যদি কোনো কারণে বাড়ে, আমরা এটাও জানি যে যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে ভাইয়া এই জায়গায় আমি বলতে পারি ও ই হ্রাস, ও ই হ্রাস অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। কথাটাকে বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই যে আমি বেতন দিলাম, বেতনটা দিছি কিভাবে? নগদ টাকায় দিছি, নয়তো ব্যাংকের চেকের মাধ্যমে দিছি। তা আমাকে যেহেতু কোনো কিছু বলে নাই, তার মানে আমি ধরেই নিচ্ছি আমি বেতনটা প্রদান করছি, আমি বেতনটা প্রদান করছি নগদ টাকার মাধ্যমে। অর্থাৎ বেতন প্রদান করার ফলে আমার ব্যবসায়ে নগদ টাকা কমে গেছে, নগদ হ্রাস, নগদ টাকা হ্রাস পাইছে, তাই না? এই আমার ব্যবসায় কি হয়েছে? নগদ টাকা হ্রাস পাইছে। নগদ টাকা হ্রাস পাইছে মানে কি আমার সম্পদ হ্রাস পাইছে, এ হ্রাস পাইছে। নগদ টাকা হ্রাস পাইছে মানে কি নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি হ্রাস পাইছে, এ হ্রাস পাইছে। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? 28 তারিখেরটা গেল। 30 তারিখেরটা আসি, এটা একটু কমপ্লিকেটেড তোমাদের কাছে মনে হতে পারে, আমরা এটা একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করি। 30 তারিখে বলছে যে মালিকের গাড়ি মেরামত করে দিছি। তো গাড়ি মালিকের জন্য দেখো, প্রতিষ্ঠান যদি মালিকের জন্য কোনো খরচ করে, অথবা মালিক যদি প্রতিষ্ঠান থেকে কিছু নিয়ে যায়, ওইটাকে আমরা উত্তোলন বলি, ওইটাকে আমরা উত্তোলন বলি, তাই না? তো এই জায়গায় মালিক যেহেতু কিছু একটা নিয়ে গেছে, তার মানে আমার ব্যবসায়ে উত্তোলনের পরিমাণ বাড়ছে, উত্তোলন বৃদ্ধি, উত্তোলনের পরিমাণ বাড়ছে। ভালো কথা, উত্তোলন বাড়ছে। আমরা কিন্তু এইটাও জানি যে যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে এই জায়গায় উত্তোলনের পরিমাণ বাড়ছে, উত্তোলন বাড়ছে মানে কি মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে আমি বলতে পারি ও ই হ্রাস, আমি বলতে পারি কি ও এর পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে? মালিকানা সত্ত্ব কমে যাবে, মালিকানা সত্ত্ব কমে যাবে। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা, এখন আমি কি করছি? মালিকের গাড়ি মেরামত করে দিছি, মালিকের গাড়ি আমি মেরামত করে দিছি। ভাইয়া এই যে আমি মানে একটা ওয়ার্কশপ, একটা গাড়ি রিপেয়ারিং এর শপ, তার কাজই তো মানুষের গাড়ি রিপেয়ার করে দেওয়া। তো আমি মনে করি একজন মিস্ত্রি, আমি তো আর জানি না যে এটা মালিকের গাড়ি না কার গাড়ি, আমি তো গাড়ি রিপেয়ার করে দিছি, আমি বিল করে দিছি যে এত টাকার বিল হয়েছে, তার মানে কি আমার প্রতিষ্ঠানে এত টাকা আয় হয়ে গেছে, আমি বিল করে ফেলছি। বিল করে ফেলার পরে হঠাৎ করে আমি শুনি আরে এই গাড়ি তো মালিকের, এটা তো মালিক নিয়ে যাবে, টাকা দিবে না। তাহলে আমি যে কাজ করলাম, আমি কি কাজ ফ্রি করছি? একদমই তো না। প্রতিষ্ঠানে কোনো কিছুই কারোর জন্য বিনামূল্যে না, কোনো কিছু কারোর জন্য ফ্রি না, সেটা মালিক হোক বা মালিকের বউ হোক, যেই হোক না কেন, কারোর জন্য কোনো কিছু ফ্রি না। তখন আমি কি করব? ওকে ফাইন, আমার এই সেবা দেওয়ার বিনিময়ে নগদ টাকা পাওয়ার কথা ছিল, আমি নগদ টাকা পাচ্ছি না, তার কারণ মালিকের গাড়ি। তাহলে মালিক যেহেতু আমার কাছ থেকে সেবা নিছে, এটা একটা উত্তোলন, এটা একটা উত্তোলন। তাহলে তার মানে সেবা কিন্তু মালিক নিছে, আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ কিন্তু বাড়ছে, আয় বৃদ্ধি। আর যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন বা আয়ের পরিমাণ বাড়ে,
তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, তাহলে এখানে বৃদ্ধি পায়, সরি দেখো, যদি কোনো কারণে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। আবার খেয়াল করো, যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। এখানে আমার আয় বাড়ছে, এই জন্য বৃদ্ধি। তাহলে দেখো 4টা লেনদেনের কাহিনী কি কি ছিল। 1 তারিখের লেনদেনে আমি একবার নগদ নামের সম্পত্তি বাড়াবো, আসবাবপত্র নামের সম্পত্তি বাড়াবো, আর মালিকানা সত্ত্ব বাড়াই দিব। 16 তারিখের লেনদেনে যন্ত্রপাতি নামের সম্পদ বাড়াবো, নগদ নামের সম্পত্তি কমাবো। 28 তারিখের লেনদেনে ব্যয় বৃদ্ধি পাইছে, এই জন্য মালিকানা সত্ত্ব কমবে এবং নগদ নামের সম্পত্তি হ্রাস পাবে। 30 তারিখের লেনদেনে উত্তোলন বাড়ছে, এই জন্য আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আয় বৃদ্ধি পাইছে, এই জন্য আমার মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। একদম সহজ হিসাব। আমি একটু তোমাদেরকে অঙ্কটা দেখায় দিই, যোগ বিয়োগটা কিন্তু তোমাদের করতে হবে ভাইয়া। হ্যাঁ, আমি কিন্তু কোনো অঙ্কেই যোগ বিয়োগ করায় দেই নেই, তার কারণ যোগ বিয়োগ তো বইয়ের মধ্যে থাকবেই। তোমাদের আমার কাজ হচ্ছে তোমাকে অঙ্কটা ভালো করে বোঝানো, আমি সেটা চেষ্টা করতেছি। দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম, 1 তারিখের লেনদেনে নগদ বাড়বে 5 লাখ, আসবাবপত্র বাড়বে 5 লাখ, মূলধন মালিকানা সত্ত্ব বাড়বে 5,50,000, বাড়াই দিছি, তাই না? 2 তারিখে যন্ত্রপাতি ক্রয় করছিল, 16 তারিখে নগদ নামের সম্পদ কমবে, যন্ত্রপাতি নামের সম্পদ বাড়বে। এরপরে 28 তারিখে বেতন প্রদান করছিল, এই কারণে নগদ নামের সম্পদ কমবে, ব্যয় বাড়ছে, এই জন্য মালিকানা সত্ত্ব কমে যাবে, কমাই দিছি। এরপরের লেনদেনে মালিকের গাড়ি মেরামত করে দেওয়ার ফলে একবার আমার মালিকানা সত্ত্ব কমবে, একবার আমার মালিকানা সত্ত্ব বাড়বে। এই যে দেখো, একবার মালিকানা সত্ত্ব বাড়াইছি, আরেকবার মালিকানা সত্ত্ব কমাইয়া দিছি। 2 পাশ যোগ বিয়োগ করবা, করে দেখবা 5,25,000 আসে। এই জায়গায় এতটুকু ব্যাপার তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি যখন অঙ্ক করবা হিসাবের 2টা পাশ সমান হইতে হবে। যদি কোনো কারণে হিসাবের 2টা পাশ সমান না হয় তাহলে ধরে নিতে হবে তোমার অঙ্ক ভুল হইছে। যখনই আমরা অঙ্ক করব, এই যে সমান সমান চিহ্নটা, এই চিহ্নের 2টা পাশ সর্বদাই সমান হইতে হবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বলিও। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই 8 নম্বর সৃজনশীলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের 2য় অধ্যায়ে পাঠ্য বইয়ে যতগুলো সৃজনশীল প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্নই সমাধান করে ফেলেছি ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ 3য় অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।